মত ক্ষমতায় আসলে নাকি মুরসির মতো পশ্চিমারা তারে ফেলায় দেবে, এটা বিএনপির কেউ কেউ কইতেছে। কথাটা যে খুব বাড়ায় বলতেছে তা না, ঘটনা তো এটা ঘটিছেই। মুরসির মিশরের গল্প দিয়ে শুরু করি যেন বুঝতে সুবিধা হয়। মুরসি কে ছিলেন? মোহাম্মদ মুরসি 2012 থেকে 13 সালে কয়েক মাসের জন্য সেই আরব বসন্তের পরে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তার দল মুসলিম ব্রাদারহুড, জামাতের মতোই একটা ইসলামী দল ছিল। এই মুরসিরা ফেলায় দেয় আর্মি, তারপরে মৃত্যুদণ্ড দেয়, জেলে ভরে, তারপরে আবার পুনর্বিচার চলাকালীন সময়ের মধ্যে তার মৃত্যু ঘটে। মিশরের মুসলিম ব্রাদারহুড খুবই জনপ্রিয় রাজনৈতিক দল ছিল, সমাজের গভীরে তার বিস্তৃতি ছিল, অনেক পুরানবার ঐতিহ্যবাহী সংগঠন ছিল। তার উপরে মুসলিম ব্রাদারহুডের জামাতের মতো 71-এর কালিমা ছিল না। তারপরেও তারা তাদের পতন ঠেকাইতে পারেনি। কেন পারেনি? মুসলিম ব্রাদারহুড কেন তাদের পতন ঠেকাইতে পারেনি, এইটা জানা দরকার। জামাত ইসলামী বাংলাদেশে ভোটে জিতে যদি সরকার গঠন করে, তারপরে কি করলে টিকে থাকতে পারবে আর কি করলে মুরসির মতো হুড়মুড় কইরা পড়ে যাবে, সেটা একটু বিস্তারিত বুঝে দেখা দরকার। আসেন সেটা একটু বুঝে দেখি। রাষ্ট্র চালানোর সময় শুধু ধর্মের কথা বললেই হয় না, ক্ষমতার ভাষাও জানতে হয়। বিশ্ব রাজনীতি একটা হাট বাজারের মতো, যার পকেটে বেশি টাকা, যার হাতে পুলিশ, যার মিডিয়া, সাহিত্য, স্কুল, ইউনিভার্সিটির দখল, সেই সত্য বয়ান তৈরি করে। সেই বলে সত্য কোনটা, সে বলে সন্ত্রাসী কে, কে বলে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই সব কিছুই ঠিক করে। জামাত যদি ক্ষমতায় আসে, তারা দুই ধরনের শত্রু ভাবাপন্ন দুনিয়ার মুখোমুখি হবে। এক ইন্ডিয়া, পাশের দেশের মোটা ভাই, নিজের সাইজ, সেনাবাহিনী, মিডিয়া, স্বার্থ, বাংলাদেশের ভিতরে তার সব লেসপেন্সার, দিল্লি স্টার, পন্দের আলো, সিপিবি, বাম, মির্জা ফখরুল, সব ইন্ডিয়ান মাল, সব নিয়ে বসে আছে। আর পশ্চিম, আমেরিকা, ইউরোপ, যারা টাকা দেয়, আন্তর্জাতিক মিডিয়া চালায়, বিশ্বব্যাংক, IMF চালায়, জাতিসংঘ চালায়, যুদ্ধ করে, নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে প্রফেসর ইউনুস আছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আছে ব্র্যাক, সিপিডি, দূতাবাস, বাঙ্গু, সুশীল এলিট, যাদের মুখ বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশ যাদের উপনিবেশ। এদের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারা নাকি বিএনপির ক্ষমতায় দেখতে চায়। এইটা আমার কথা না, এটা বিএনপি বলে দিচ্ছে। ফয়সালা নাকি হয়ে গেছে, মির্জা ফখরুল নিজে বলিছে, শুনেন। বিএনপিকে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ। তো এই পশ্চিমাদের দালালদের ক্ষমতায় আনবেন নাকি আনা উচিত? পশ্চিমারা কেন বিএনপি ক্ষমতা দেখতে চায়? তারা ঠিক যেই কারণে হাসিনা ক্ষমতায় দেখতে চাইতো, ঠিক একই কারণে তারা বিএনপিকেও দেখতে চায়, যেন তাদের তালুকদারি বাংলাদেশে কায়েম থাকে। তো এই দুই পক্ষের কাছেই ইসলামিস্ট পার্টি মানেই সন্দেহ। তারা ভাবে এরা ক্ষমতায় আসলে শরিয়া আইন চালু করবে, জঙ্গি বানাবে, ঝাঁকে ঝাঁকে নারীর অধিকার থাকবে না, তাদের লেখাপড়াই করতে দেবে না, ঘরের মধ্যে আটকে রাখবে, সংখ্যালঘুরা মায়ের খাবে সকাল সন্ধ্যা 2 বার। তাই জামাতের প্রথম কাজ হইতেছে এমন পরিস্থিতি তৈরি করা, বলবে আমরা সন্ত্রাসী না, সন্ত্রাস আমাদের পথ না, আমরা গণতান্ত্রিক, আমরা আধুনিক, আমরা স্মার্ট, আমরা শান্তিপূর্ণ দুনিয়ার নর্ম মেনে চলা গণতান্ত্রিক ইসলামী সরকার। এটা প্রমাণ করা কিভাবে করবে? প্রথম কৌশল হইতে হবে একটা ফ্রন্টের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। একা একা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা থাকলেও না যাওয়া ক্ষমতায়। ঠিক যেমন ছাত্র শিবির ছাত্র সংসদগুলোতে নির্বাচন করছে, শিবিরের নামে না, কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ভোট করছে। জামাতকেও এরকম একটা জোটের মাধ্যমে ভোটে নামতে হবে। নাম হইতে পারে ধরেন জাতীয়তাবাদী ফ্রন্ট। এইখানে জামাতের সাথে জামাতের বাইরের ফোর্স এককভাবে ডিল করলে এটা হবে না, কালেকটিভ ভাবে ডিল করতে হবে। তাহলে সমানে সমানে ঐক্য হবে। এই ঐক্য হবে চার্টারের ভিত্তিতে, সিটের জন্য না। জামাতের বাইরে জামাতের সাথে যারা থাকতে পারে তারা হইতেছে ধরেন এবি পার্টি, যদিও এই পার্টির নাম শুনলে জামাতের গায়ে সিরবির করবে, আমাদের দল থেকে বের হয়ে যায় পার্টি করিছে। তারপরে ধরেন আপ বাংলাদেশ, রাষ্ট্রচিন্তা, ইনকিলাব মঞ্চ, এমনকি এনসিপি। এইটাকে জামাতের সরকার তখন আর কেউ বলতে পারবে না। জামাতকে সিগনিফিকেন্ট সংখ্যায় বিশ্বসেরা একাডেমিশিয়ান, ইকোনমিস্ট, প্রফেশনাল, নারী, সংখ্যালঘু, লেখক, শিল্পীকে মন্ত্রিসভায় নিতে হবে। এই মন্ত্রিসভা আগে ঘোষণা করে দিতে হবে, সারা দুনিয়া দেখবে এই সরকার বাংলাদেশের স্মার্টেস্ট মালগুলো দিয়ে তৈরি, মাক্কন লোক দিয়ে তৈরি। এই জামাতের বাইরের শক্তি জামাতের ডিফেন্সিভ শিল্ড হয়ে দাঁড়াবে। এবারে আসেন আমরা মুরসির ভুলগুলো কি কি সেটা দেখি। কি কি ছিল তার ভুল? মুরসিরে যেভাবে ফেলা হয়েছে,
আপনি খেয়াল করলে দেখবেন একই কাজ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে করা হয়েছিল, প্রফেসর ইউনূস টিকে গেছে, কিন্তু জামাতে ইসলাম এই একই কাজ করলে টিকবে কিনা সন্দেহ আছে। আমি এক এক করে বলবো, মিলাই দেখেন। মূলত 4টা বড় কারণে মুরসির পতন হয়েছে। 1 নাম্বার, রাষ্ট্রযন্ত্র পুরোপুরি তার বিপক্ষে ছিল। মানে মিশরের প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনীর বড় অংশ দশকের পর দশক ধরে মিলিটারি এলিটদের হাতে ছিল। বাঙ্গুল্যান্ড যেভাবে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর এলিটদের হাতে। মুরসি নির্বাচিত হইলেও এই রাষ্ট্রযন্ত্রগুলো তাকে মানতে চায়নি। সেনাবাহিনী তাকে সন্দেহ করত, মনে করত যে এই ইসলামপন্থী সরকার তাদের ক্ষমতা কমাবে। বিচার বিভাগ পুরানো শাসকদের অনুগত ছিল। আদালত মুরসির অনেক সিদ্ধান্ত বাতিল করে দেয়। পুলিশ ইচ্ছা করে আইন শৃঙ্খলা নষ্ট হইতে দিত, যাতে জনগণ মুরসির উপরে বিলা হয়ে যায়। মুরসি প্রেসিডেন্ট ছিল, কিন্তু তার হাতে প্রশাসনের কোনো কন্ট্রোল ছিল না। 2 নাম্বার হইতেছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব এবং রাষ্ট্র চালানোর অভিজ্ঞতার অভাব। এই সংগঠনটা দীর্ঘদিন গোপনে বা আন্ডারগ্রাউন্ডে ছিল। নির্বাচনী রাজনীতি বা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা একেবারেই ছিল না বলতে গেলে। অতিরিক্ত দ্রুত নিজেদের লোক বসানোর চেষ্টা করছিল বিভিন্ন জায়গায়, এবং অন্য রাজনৈতিক দলগুলোকে, যারা তাদের মিত্র হইতে পারত, তাদেরকে যথেষ্ট সম্পৃক্ত না করে এই কাজগুলো শুরু করছিল। এবং এই জন্য শাসন কাজে অভিজ্ঞ আমলাতন্ত্রকে সে সামাল দিতে পারেনি। এতে করে মনে হয়েছে যখন নিজেদের লোক বসাইতে চাইছে, মনে হয়েছে মুরসি সবকিছু দখল করতে চায়। বাস্তবতা হয়তো পুরোপুরি সেটা ছিল না, কিন্তু জনমনে এই ভাবমূর্তিটা তৈরি হয়েছিল। 3 নাম্বার হইতেছে অর্থনৈতিক সংকট। মানুষ প্রচন্ড বিলা হয়ে গেছে। মুরসির সময় জ্বালানির সংকট হয়, বিদ্যুতের লোডশেডিং হয়, খাবারের দাম বাড়ে, পর্যটন খাতে ধস নামে। এই সমস্ত কারণে সাধারণ মানুষের হাতে টাকা পয়সা কমে যায়, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, এবং লোকজন বলা বলি শুরু করে মুরসি ক্ষমতায় এসে কিছুই ঠিক করতে পারতেছে না। বাস্তবে কিন্তু অনেক সমস্যা তার আগের সরকার রেখে গেছে, কিন্তু দোষটা তাকেই নিতে হয়েছে। 4 নাম্বার হইতেছে যে মুরসির বিরুদ্ধে বিরোধী দল, সেনাবাহিনী এবং পুরনো শাসক গোষ্ঠী একসাথে জোট বেঁধে ফেলে। এই একই ঘটনা ঘটতে পারে জামাত ক্ষমতায় আসলে। বিএনপি, সেনাবাহিনী, আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে ফেলতে পারে। মুরসির বিরুদ্ধে তামারাদ নামে একটা আন্দোলন তৈরি হয়, যার পেছনে অর্থ, লোকজন সব দেয় পুরনো শাসকদের ব্যবসায়ী গোষ্ঠী এবং সেনাবাহিনী। তারা মানুষের অসন্তোষকে বড় করে প্রচার করে, মিডিয়া দিন রাত মুরসির বিরুদ্ধে ক্যাম্পেইন চালায়, শেষে লাখো মানুষকে রাস্তায় নামানো হয়। এইটাকে অজুহাত করে সেনাবাহিনী বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তাই আমরা ক্ষমতা নিতেছি। এইভাবেই 2013 সালের 3রা জুলাই মুরসিকে সরায় ফেলা হয়। আন্তর্জাতিক রাজনীতিরও ভূমিকা ছিল। সৌদি আরব এবং ইউএই মুরসিকে পছন্দ করত না, কারণ মুসলিম ব্রাদারহুড রাজতন্ত্রের পক্ষে ছিল না, এবং সেই কারণে ওই দেশগুলোর রাজতন্ত্র মুরসিকে রাজতন্ত্রের জন্য হুমকি বলে মনে করত। এটা ছাড়াও ইসরায়েল মুসলিম নীতিকে সন্দেহের চোখে দেখত, দেখাটাই স্বাভাবিক। যদিও আমেরিকা মুরসি এবং সেনাবাহিনীর 2 পক্ষকে খুশি রাখতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর দিকে ঝুঁকে যায়। তো যেই মুহূর্তে সৌদি আরব, ইউএই, ইসরায়েল সেনাবাহিনীর পক্ষে চলে যায়, মুরসির আর তখন কোনো করারই কিছু ছিল না, কোনো ভরসা থাকলো না। মুরসির শেষ ভুল ছিল সংবিধান সংশোধনের ঘোষণা দেওয়া। মুরসি ক্ষমতায় আসতে জিতে, ভোটে জিতে, এবং এই সংবিধানের অধীনেই। এই সংবিধানকে সংশোধন করার ক্ষমতা মুরসির কিন্তু ছিল না।